হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া বলছি সুমাইয়াস ব্লগ থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমি সকাল থেকে খুব একটা ভিডিও করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। তার উপরে আমার আজকে ক্যাম্পাসে যেতে হতো, ক্লাস ছিল। তাই আমি একদম রেডি হয়ে তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হতে গিয়ে দেখি বাইরে প্রচণ্ড রোদ। ভাবছিলাম নিশ্চয়ই আজকে খুব গরম পড়বে, একটু টেনশনে ছিলাম এত গরম দেখে। যাই হোক, কি আর করার, ক্যাম্পাসে তো যেতেই হবে, তাই রোদ দিয়ে বের হয়ে পড়লাম। তো এটা হচ্ছে আমাদের বাসার সামনে প্রত্যেক বছর গরুর হাট বসে। যদিও এটা ঐতিহ্যবাহী বাজার না, তারপরও দেখা যায় যে প্রত্যেক বছরে কম বেশি অনেক মানুষ আসে। ক্যাম্পাসে যাওয়ার পর ক্লাস শেষ করে ভাবলাম যে একটু ফুটেজ নেই ক্লাসের, তাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর ক্লাস থেকে বের হয়ে দেখলাম আকাশটা মেঘলা হয়ে এসেছে। তার কিছুক্ষণ পর দেখলাম আবার রোদ উঠেছে। তো এইভাবেই কিছুক্ষণ চলছিল, একবার রোদ উঠছিল, একবার আকাশ মেঘলা হচ্ছিল। তো আমি আর আমার এক ফ্রেন্ড বাইরে হাঁটাহাঁটি করছিলাম। আজকে আমাদের লাস্ট ক্লাস ছিল ঈদের আগে। তো নেক্সট ক্লাস হচ্ছে ঈদের পর হবে। তো কিছুক্ষণ ঘোরাঘুরি হাঁটাহাঁটি করার পর আমি বাসায় চলে আসার জন্য রওনা দিয়ে দিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার পর আমার একটা পার্সেল আসলো। তো পার্সেলটা হচ্ছে একটা ওয়াল বোর্ড। পার্সেলটা খুলতে খুলতে আল্লাহকে ডাকছিলাম, কারণ লাস্ট টাইম যখন আমি অনলাইন থেকে কিছু অর্ডার করেছিলাম, তখন আমাকে যে প্রোডাক্টটা দেওয়া হয়েছিল একদমই ভালো ছিল না। তারা একটা জিনিস দেখে আরেকটা জিনিস দিয়ে দিয়েছে, খুবই বাজে প্রোডাক্ট ছিল। প্রায় সময় দেখা যায় যে ডেলিভারি ম্যান ভাইয়ার সামনে পার্সেল খোলা হয় না। তো আমাকে এবারও বলা হয়েছিল যে আপু আপনি খুলে দেখবেন, কিন্তু আমি আর ওইভাবে খুলে দেখিনি, ভাবলাম যে থাক বাসায় নিয়ে দেখি। তারপর খুলে দেখলাম যে না, যেটা দেখানো হয়েছে আমাকে ওই প্রোডাক্টটাই দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন। তারপর নোটিস করলাম যে বোর্ডগুলোর কোণাতে একটু কুঁচকে গেছে, প্রায় 2-3টা বোর্ডেই এই সমস্যাটা হয়েছে। এতটুকু সমস্যার জন্য আমি তাদেরকে কোনো কমপ্লেন জানাইনি, তবে বোর্ডের কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। তো বিকালের দিকে আমি একটু বাইরে আসলাম, দেখলাম যে আমার একটা লেবু গাছে মাশাআল্লাহ অনেক লেবু এসেছে, একদম গোড়া থেকে আগা পর্যন্ত। নিজেদের গাছে এইভাবে লেবু ধরে আছে, দেখতে কার না ভালো লাগে। আজকে লেবু গাছ থেকে লেবু পাড়তে গিয়ে আমাকে অনেক ব্যাক পেতে হয়েছে, কারণ এমনিতেই লেবু গাছে অনেক কাটা, তার উপরে যে লেবুর গোড়াগুলো অনেক শক্ত হয়, তো টেনে টেনে ছিঁড়তে গিয়ে আমার হাতে অনেকবার কাটা লেগেছে। তারপর আমি ব্যাপারটা এনজয় করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। নিজের গাছ থেকে শাকসবজি পাড়ার মজাটাই আলাদা। যাদের নিজেদের গাছ আছে, আপনারা শাকসবজি নিয়ে থাকেন নিজের হাতে, তারাই সেটা বুঝতে পারবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তার সাথে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একবার গাছের উপরের দিকে, একবার গাছের নিচের দিকে লেবুগুলো পাড়তে আমার খুব কষ্ট হচ্ছিল। এক হাতে ফোন আর এক হাতে হচ্ছে লেবু পাড়ছিলাম। যাই হোক, মাশাআল্লাহ অনেকগুলো লেবু হয়েছে, প্রায় 5-6 হালির মতো লেবু হয়েছে। তো এতগুলো লেবু আমরা একা খাবো না, আমাদের রিলেটিভ আছে, সবার সাথে আমরা শেয়ার করে খাই সবসময়। যে কোনো শাকসবজি যাই হোক না কেন, আমরা তার সবার সাথে শেয়ার করে তারপরেই খাই। তারপর ছাদে চলে আসলাম, দেখলাম যে আকাশ একদম মেঘলা হয়ে চারদিক অন্ধকার হয়ে এসেছে। তো হঠাৎ করে খেয়াল করলাম যে পুঁইশাকের যে পাতাগুলো হঠাৎ করে হলুদ হয়ে যাচ্ছে, একদম সবগুলো গাছেরই একই অবস্থা। তো কী সমস্যার কারণে এমন হলো বুঝলাম না, তো ভাবলাম যে এগুলো পেরে নেই, নয়তো পরে নষ্ট হয়ে যাবে। মাশাআল্লাহ অনেকগুলোই পুঁইশাক হয়েছে। খেয়াল করলাম আমাদের গাছের জালি কুমড়োতে পোকা ধরেছে। যেহেতু আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না, দেখা যায় যে অনেক সবজিতে এভাবে পোকা ধরে নষ্ট হয়ে যায়।
তারপর দেখলাম যে একটা ধুন্দুল বড় হয়েছে, তো এগুলো পেরে নিলাম। দেখা যায় যে যখনই ছাদে আসা হয় কম বেশি এটা সেটা পেরে নিয়ে যাওয়া হয়। মাশাআল্লাহ, আল্লাহ অনেক বরকত দিয়েছে। তারপর একটা গাছের গোড়ার মাটিগুলো ঝরঝরে করে দিচ্ছিলাম, কারণ এখানে কিছু বরবটির বিচি ফেলবো। মাটিগুলো ঝরঝরে করে তার উপর কিছু বরবটির বিচি ছড়িয়ে দিলাম। তারপর বিচিগুলোর উপর অল্প করে মাটি দিয়ে দিলাম। বেশি মাটি দিলে চাপা পড়ে যায়, তখন আর গাছগুলো বের হতে পারে না। একটা একটা করে কম বেশি সবগুলো গাছের গোড়ার মাটিগুলোই ঝরঝরে করে দিচ্ছিলাম, যাতে পানি জমে না থাকে। তারপর আমার গোলাপ গাছের গোড়ায় দেখলাম যে কিছু আগাছা জন্মেছে, তো এগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম। দেখা যায় যে যদি বেশি আগাছা জন্মায় তখন আর গাছগুলো পুষ্টি পায় না, দুর্বল হয়ে যায়। তো কিছুদিন পরপরই দেখে দেখে পরিষ্কার করে দিতে হয় আগাছাগুলো। আগাছা পরিষ্কার করার পর গাছের ডালপালাগুলো কেটে দিচ্ছিলাম। কিছুদিন পর পর গোলাপ গাছের ডালপালাগুলো কাটতে হয়, নয়তো এগুলোতে ফুল আসে না। তো এখানে একটা বেলি ফুলের ডালা কেটে নিলাম। কেটে নেওয়া ডালাটা লাগিয়ে দিলাম। এরকম কাটিং থেকে আমাদের অনেকগুলো বেলি ফুল গাছ হয়েছে, তো ভাবলাম যে এটাও লাগিয়ে দিই। তো এইদিকে আমার আরও কিছু গোলাপ ফুল গাছ ছাঁটাই করে দিচ্ছিলাম। যে ফুলগুলো ফুটে শুকিয়ে গিয়েছে বা ঝরে গিয়েছে সেই ডালাগুলো কেটে দিতে হয়। আগে আমি এটা জানতাম না, তো পরে যখন নার্সারি থেকে গোলাপ ফুল গাছ কিনতে গিয়েছি, আমাকে ওই নার্সারি ভাইয়া বলেছে যে গোলাপ ফুলগুলো ফুটে ঝরে যাওয়ার পর যদি এগুলো কাটা না হয় তাহলে গোলাপ ফুল গাছে নাকি শক্তি কমে যায়। তারপর থেকে সবসময় খেয়াল করে ফুল ঝরে যাওয়ার পর ডাঁটাগুলো কেটে দিই। এখানে এসে দেখলাম কবুতরগুলো যেখানে রাখা হয় সেখানে একটা ঝিঙে ধরে আছে, তো ওটা পেরে নিলাম। তারপর আমি কবুতরগুলোকে খাবার দিলাম। ছাদের সব কাজ শেষ করে বাসায় চলে আসলাম। তো আজকের আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। নেক্সট ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।